এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ট্রাম্পের এক ভুল হলেই সরাসরি আমেরিকায় হামলা চালাবে ইরান। আর মধ্যপ্রাচ্য নয়, পূর্বের সব নিষেধাজ্ঞা তুলে নিয়ে মার্কিন মূল ভূখণ্ডে পরমাণু আজরাইল নামাচ্ছে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আগ্রাসী হুমকির জবাবে তেহরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তাদের সশস্ত্র বাহিনীকে যে নির্দেশ দিয়েছে তা আন্তর্জাতিক রাজনীতিতে কোনো হলিউড মেগা থ্রিলারের চূড়ান্ত ক্লাইম্যাক্সকেও হার মানায়। এতদিন পর্যন্ত ইরানের কৌশল ছিল কেবল মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা, কিন্তু সেই পুরনো ডক্ট্রিন আজ রাতে চিরতরে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে তেহরান। এবার যদি ওয়াশিংটন কোনো ছোটখাটো ভুলও করে, তবে ইরানের দূরপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের প্রথম ঝাঁকটি আর মধ্যপ্রাচ্যে পড়বে না, তা সরাসরি আছড়ে পড়বে খোদ আমেরিকার মূল ভূখণ্ডে। এদিকে আমেরিকার কথা শুনবে না চীন, ইরানকে দিচ্ছে ভয়ঙ্কর মারণাস্ত্র। ইরান কি ফিরবে আরও শক্তিশালী হয়ে? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তেহরানকে পরমাণু বা সামরিক সাহায্য করলে বেইজিংকে পড়তে হবে মহা বিপদে। ঠিক এই ভাষাতেই এবার চীনকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিল ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তা গ্রিয়ারের সোজা কথা, ইরান ইস্যুতে চীনকে বিন্দুমাত্র রিয়াদ করতে রাজি নয় হোয়াইট হাউস। ট্রাম্পের সাম্প্রতিক বেইজিং সফর ঘিরে যখন কূটনীতির বরফ গলার আশা করা হচ্ছিল, তখনই পর্দার আড়ালে শুরু হয়েছে এক ভয়ঙ্কর খেলা। এদিকে পারমাণবিক অস্ত্র হাতে নিয়ে আমেরিকার জন্য বসে আছে ইরান। হামলা করলেই ধ্বংস হবে আমেরিকা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও রক্তক্ষয়ী এক সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পুরো পৃথিবী, যার চূড়ান্ত ক্লাইম্যাক্স শুরু হতে যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টার ভেতর। আমেরিকার সামরিক বাহিনী আগামীকালই ইরানের ওপর তাদের ইতিহাসের সবচেয়ে বড় বিমান হামলাটি চালাতে যাচ্ছে। তবে পেন্টাগনের এই উন্মাদনা হোয়াইট হাউসের কফিনে শেষ প্যারেক ঠুকে দিতে চলেছে, কারণ ইরান আজ আর কোনো সাধারণ প্রতিরক্ষামূলক রাষ্ট্র নয়। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর অন্দরে তীব্র গুঞ্জন, নিঃশব্দে এবং অত্যন্ত গোপনে নিজেদের প্রথম পারমাণবিক অস্ত্রটি তৈরি করে ফেলেছে তেহরান। আমেরিকার এই সম্ভাব্য আগ্রাসন হতে চলেছে তাদের ইতিহাসের সবচেয়ে বড় এবং আত্মঘাতী ভুল। এদিকে শি পুতিন বৈঠকের একদিন আগে চীনা জাহাজে ভয়াবহ হামলা রাশিয়ার। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। 9 মাস পর আবারও চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতেই মূলত এই সফর। কিন্তু সফরের ঠিক একদিন আগে কৃষ্ণ সাগরে ঘটেছে এক অপ্রীতিকর ঘটনা। এদিকে মুসলিমদের ঠেকাতে গিয়ে নিজেরাই ফাঁদে। পশ্চিমবঙ্গে গরুর হাটে ধস। পশু কোরবানি ঠেকাতে গিয়ে পথে বসছেন হিন্দু খামারিরা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসেছে আমার বাড়িতে। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি। গরু মদ খেয়ে কিনতে যাবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের আইনের উদ্দেশ্য ছিল পশুর সুরক্ষা, কিন্তু বাস্তবতার মারপ্যাচে সেই আইনই এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের হাজারো হিন্দু খামারি ও পশু ব্যবসায়ী। ভারতে 14 বছরেরও কম বয়সী গবাদি পশুর জবাই নিষিদ্ধ করার কঠোর বিধিনিষেধ আজ খোদ সনাতন ধর্মাবলম্বী প্রান্তিক চাষিদের জন্য এক চরম অর্থনৈতিক বিপর্যয় বা বুমেরাং হয়ে দেখা দিয়েছে। এদিকে ইরানে 24 থেকে 48 ঘন্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তো পশ্চিমবাংলা এখন মজার যে বিষয় হলো, এই কোরবানিতে গোহত্যা বন্ধ করতে গিয়ে পশ্চিমবাংলার সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষের মাথায় হাত। এ যেন বিনা মেঘে বজ্রপাত। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে। আমরা তো একজন হিন্দু, জানি না করবে কি করতে হবে, ঘুমাতে যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে ঘুমাতে করুন। 13ই মে রাজ্য সরকার যখন এই নোটিফিকেশন জারি করলো, তখনও রাজ্যের অধিকাংশ খাটালের গরু বিক্রি হয়নি, গরু দামাদাম চলছে। অধিকাংশ হাটগুলোতে গরু উঠতে শুরু করেছে বিপুল পরিমাণে। ঠিক সেই সময়ে এই নোটিফিকেশন জারি হবার পর মুসলিম সম্প্রদায়ের মানুষ মারাত্মকভাবে সন্ত্রস্ত। ইতিমধ্যে এই নোটিফিকেশনকে হাতিয়ার করে পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে রাতারাতি গজে উঠছে গোরক্ষক বাহিনী, হিন্দু রক্ষা মঞ্চ বাহিনী, এই নানান ধরনের বাহিনী বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মুসলিম গরু ক্রেতাদের উপরে হামলা করে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে ফেলেছে। স্বাভাবিকভাবেই মুসলিম সম্প্রদায়ের মানুষ গরু কোরবানি দেওয়ার থেকে পিছুপা হয়েছে, আর তাতেই পশ্চিমবাংলার অর্থনীতিতে একটা বড়সড় আঘাত। মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের কাউন্টডাউন শুরু। ট্রাম্প নেতানিয়াহুর শেষ হুঁশিয়ারি নাকি ইরানের পরমাণু বোমার বিস্ফোরণ? কে আগে টিকা চাপবে? তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবার শুধু অপেক্ষা আর একটি মাত্র ভুলের। পরের হামলাটি হলে পৃথিবী দেখবে ইরানের প্রথম পারমাণবিক পরীক্ষা। বিশ্বকে এক মহাবিনাশী যুদ্ধের দ্বারপ্রান্তে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মহাকালের সবচেয়ে ভয়ঙ্কর এক সামরিক ব্লুপ্রিন্ট নিয়ে এই মুহূর্তে সক্রিয় হয়ে উঠেছে ইরানের শীর্ষ যুদ্ধ কমান্ডারদের আঙুল। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আগ্রাসী হুমকির জবাবে তেহরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তাদের সশস্ত্র বাহিনীকে যে নির্দেশ দিয়েছে তা আন্তর্জাতিক রাজনীতিতে কোনো হলিউড মেগা থ্রিলারের চূড়ান্ত ক্লাইম্যাক্সকেও হার মানায়। এতদিন পর্যন্ত ইরানের কৌশল ছিল কেবল মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা, কিন্তু সেই পুরনো ডক্ট্রিন আজ রাতে চিরতরে ছিঁড়ে
ডাস্টবিনে ফেলে দিয়েছে তেহরান। এবার যদি ওয়াশিংটন কোনো ছোটখাটো ভুলও করে, তবে ইরানের দূরপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের প্রথম ঝাঁকটি আর মধ্যপ্রাচ্যে পড়বে না, তা সরাসরি আছড়ে পড়বে খোদ আমেরিকার মূল ভূখণ্ডে, ওয়াশিংটন আর নিউ ইয়র্কের বুকে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের অত্যন্ত ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম সামরিক কমান্ডারদের টেবিল থেকে যে গোপন খবরটি লিক করেছে, তা পেন্টাগনের ভেতরে রীতিমতো থরথর কম্পন সৃষ্টি করেছে। এতদিন পর্যন্ত ইরান তাদের সামরিক পরিকল্পনায় বেশ কিছু আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা এবং কৌশলগত সংযম বজায় রেখেছিল, কিন্তু ট্রাম্পের সীমাহীন ঔদ্ধত্যের পর সেই সমস্ত আইনি ও সামরিক সীমাবদ্ধতা এক ফুৎকারে উড়িয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত স্পর্শকাতর লক্ষ্যবস্তু ও শহরগুলোতে এতদিন ইরান রাজনৈতিক কারণে আঘাত করেনি, এবার সেগুলোকে দেওয়া হয়েছে টপ অপারেশনাল প্রায়োরিটি। এর অর্থ খুব পরিষ্কার, আমেরিকার মাটিতে থাকা এনার্জি গ্রিড, মূল লজিস্টিক হাব এবং কমান্ড সেন্টারগুলোর কোঅর্ডিনেটস এখন ইরানের হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গাইডেড সিস্টেমে লক হয়ে গেছে। ইরানের এই নতুন কাউন্টার অ্যাটাক প্ল্যানটি কোনো সাধারণ বারুদের খেলা নয়, এটি তৈরি করা হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায়, গাণিতিক নিখুঁত হিসেব কষে। তেহরানের স্ট্র্যাটেজিস্টরা এবার পেন্টাগনের এমন কিছু গোপন দুর্বলতা খুঁজে বের করেছেন যা আমেরিকার ভেতরে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। এই পরিকল্পনায় যুক্ত করা হয়েছে আমেরিকার জলবায়ুগত বিপর্যয়, গ্রীষ্মকালীন তীব্র এনার্জি ক্রাইসিস এবং তাদের বৈশ্বিক সাপ্লাই চেইনের মূল চেক পয়েন্টগুলোকে। আমেরিকার এনার্জি সেক্টর এবং লজিস্টিক রুটগুলো যখন তীব্র চাপে থাকবে, ঠিক তখনই ইরানের স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্রগুলো একযোগে এবং চোখের পলকে আঘাত হানবে। ট্রাম্প প্রশাসন ভাবতেও পারেনি যে মধ্যপ্রাচ্য পার হয়ে যুদ্ধটা এতটা নিঃশব্দে খোদ ওয়াশিংটনের দোর গোড়ায় এসে কড়া নাড়বে। ইরানের এই রক্তহীন করা ইমিডিয়েট রেসপন্স প্ল্যান কি তবে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবাজ নীতিকে চিরতরে স্তব্ধ করে দেবে? তেহরানকে পরমাণু বা সামরিক সাহায্য করলে বেইজিংকে পড়তে হবে মহা বিপদে। ঠিক এই ভাষাতেই এবার চীনকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিল ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তা গ্রিয়ারের সোজা কথা, ইরান ইস্যুতে চীনকে বিন্দুমাত্র রিয়াদ করতে রাজি নয় হোয়াইট হাউস। ট্রাম্পের সাম্প্রতিক বেইজিং সফর ঘিরে যখন কূটনীতির বরফ গলার আশা করা হচ্ছিল, তখনই পর্দার আড়ালে শুরু হয়েছে এক ভয়ঙ্কর খেলা। একদিকে শান্তি প্রস্তাব আর অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে এখন মধ্যপ্রাচ্য। পাকিস্তান যেখানে ট্রাম্প প্রশাসন ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, সেখানে চীনের ভূমিকা নিয়ে দানা বাঁধছে তীব্র রহস্য। বেইজিংকে আসলেই শান্তির দূত নাকি নেপথ্যে চলছে অন্য কোনো ছক? প্রকাশ্যে চীন দাবি করছে তারা মধ্যপ্রাচ্যে ক্লান্তিহীনভাবে শান্তির জন্য কাজ করে যাচ্ছে। গত সপ্তাহে আমেরিকার শান্তি প্রস্তাব পকেটে নিয়ে বেইজিং ছুটে গিয়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নাকি নিজেই ইরান ইস্যুতে আমেরিকাকে সাহায্য করতে চেয়েছেন। জিনপিং নাকি বলেছেন, আমি যদি কোনো সাহায্য করতে পারি তবে অবশ্যই করব। কিন্তু রাজনীতির এই হাসিমুখের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA যে রিপোর্ট সামনে এনেছে তা এক কথা পিলে চমকে দেওয়ার মতো। দাবি, মুখে শান্তির কথা বললেও তলে তলে ইরানকে ভয়ঙ্কর সব মারণাস্ত্র সরবরাহ করছে বেইজিং। যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান যাতে নিজেদের অস্ত্র ভান্ডার আবার পূর্ণ করতে পারে তার সব রকমের বন্দোবস্ত করে দিচ্ছে কমিউনিস্ট চীন। মার্কিন গোয়েন্দা সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের মাটিতে পৌঁছতে চলেছে চীনের তৈরি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আর এই পুরো অপারেশনটি করা হচ্ছে অত্যন্ত গোপনে। বেইজিং সরাসরি তেহরানে অস্ত্র না পাঠিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই ড্রোন আর মিসাইল ডিফেন্স সিস্টেম পাচার করছে, যাতে অস্ত্রের গায়ে চীনের সিলমোহর কেউ ধরতে না পারে। চীনের এই ডাবল গেম বা দ্বিমুখী নীতি ফাঁস হতেই আর বসে থাকেনি ওয়াশিংটন। ভার্জিনিয়ার বিলাসবহুল গলফ ক্লাবে জরুরি বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি অব স্টেট জেডি ভ্যান্স এবং CIA প্রধান জন রাটক্লিফ সহ বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফকে নিয়ে তৈরি হয় জরুরি রণকৌশল। মঙ্গলবারই হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসতে চলেছে চূড়ান্ত হাই ভোল্টেজ মিটিং। কেবল বৈঠকই নয়, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতিমধ্যে ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর জন্য সম্ভাব্য সব টার্গেট প্ল্যান বা লক্ষ্যবস্তু চূড়ান্ত করে ফেলেছে। ট্রাম্পের সবুজ সংকেত পেলেই যে কোনো মুহূর্তে ইরানের উপর আছড়ে পড়তে পারে মার্কিন মিসাইল। আর সেই যুদ্ধে চীন যদি কোনোভাবে না গলায়, তবে বেইজিংকেও তার চড়া মূল্য চোকাতে হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে ওয়াশিংটন। একদিকে চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম, অন্যদিকে পেন্টাগনের তৈরি হামলার ব্লুপ্রিন্ট। একদিকে শান্তির প্রস্তাব, অন্যদিকে যুদ্ধের দামামা। ইরানকে কেন্দ্র করে কি তবে আমেরিকা ও চীনের মধ্যে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় সংঘাত আসন্ন? মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও রক্তক্ষয়ী এক সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পুরো পৃথিবী, যার চূড়ান্ত ক্লাইম্যাক্স শুরু হতে যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টার ভেতর। আমেরিকার সামরিক বাহিনী আগামীকালই ইরানের ওপর তাদের ইতিহাসের সবচেয়ে বড় বিমান হামলাটি চালাতে যাচ্ছে। তবে পেন্টাগনের এই উন্মাদনা হোয়াইট হাউসের কফিনে শেষ প্যারেক ঠুকে দিতে চলেছে, কারণ ইরান আজ আর কোনো সাধারণ প্রতিরক্ষামূলক রাষ্ট্র নয়। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর অন্তরে তীব্র গুঞ্জন, নিঃশব্দে এবং অত্যন্ত গোপনে নিজেদের প্রথম পারমাণবিক অস্ত্রটি তৈরি করে ফেলেছে তেহরান। আমেরিকার এই সম্ভাব্য আগ্রাসন হতে চলেছে তাদের ইতিহাসের সবচেয়ে বড় এবং আত্মঘাতী ভুল। দোহার ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি আল জাজিরায় দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে যে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন তা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে সুনামের সৃষ্টি করেছে। এল মাসরি স্পষ্ট জানিয়েছেন,
ডোনাল্ড ট্রাম্পের কানের কাছে এই মুহূর্তে কড়া নাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হোয়াইট হাউসের ভেতরে থাকা এক ঝাঁক যুদ্ধবাজ জেনারেল। ইরানকে যেভাবে হাঁটু গেড়ে বশ মানাতে চেয়েছিলেন ট্রাম্প, তেহরানের ইস্পাত কঠিন মনস্তত্ত্বের কাছে সেই পরিকল্পনা সম্পূর্ণ ধুলোই মিশে গেছে। এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে অতি সাম্প্রতিক হাই প্রোফাইল শীর্ষ সম্মেলন থেকেও ট্রাম্পের ঝোলা শূন্য হয়ে ফিরে এসেছে। কোনো ধরনের বিজয় ঘোষণা ছাড়া মার্কিন জনগণের সামনে দাঁড়ানোর মুখ নেই ট্রাম্পের। আর সেই রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকতেই আগামীকাল ইরানের উপর এই আত্মঘাতী জুয়া খেলতে যাচ্ছে ওয়াশিংটন। আমেরিকার এই আসন্ন আক্রমণকে রুখে দিতে ইরান তাদের সামরিক ইতিহাসের সবচেয়ে বড় এবং স্বয়ংক্রিয় কাউন্টার অ্যাটাক সিস্টেম অ্যাক্টিভেট করে দিয়েছে। তেহরানের ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো থেকে ক্ষেপণাস্ত্রের লকডাউন কোঅর্ডিনেটস ইতিমধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ডের দিকে তাক করা। সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের পরমাণু ল্যাবের সেই হাড় হিম করা গুঞ্জন। পেন্টাগনের থিঙ্ক ট্যাঙ্করা আশঙ্কা করছেন আমেরিকার বন্দর ব্লকেডের সুযোগ নিয়ে ইরান ইতিমধ্যে তাদের উচ্চ মাত্রার ইউরেনিয়ামকে যুদ্ধাস্ত্রে রূপান্তর করে ফেলেছে। আগামীকাল পেন্টাগনের প্রথম বোমা বর্ষণের জবাবে ইরান যদি তাদের তৈরি সেই প্রথম পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায়, তবে মধ্যপ্রাচ্যের বুক থেকে আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটি চিরতরে বাষ্প হয়ে উড়ে যাবে। ওয়াশিংটনের জন্য এই যুদ্ধ কোনো বিজয় এনে দেবে না, বরং তা ডেকে আনবে এক বৈশ্বিক মহাপ্রলয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের রেশ কাটতে না কাটতেই বেইজিং সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরের মূল উদ্দেশ্য হল চীন ও রাশিয়ার মধ্যকার 25 বছর মেয়াদী বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্ব চুক্তি উদযাপন এবং ট্রাম্পের সাম্প্রতিক বেইজিং সফরের পর নতুন ভূ রাজনৈতিক সমীকরণ নির্ধারণ করা। এমন স্পর্শকাতর সময়ের ঠিক একদিন আগে রাশিয়ার ড্রোন হামলায় বিধ্বস্ত হল চীনের একটি জাহাজ। চীনের এক প্রতিবেদনে বলা হয়েছে কৃষ্ণ সাগরে 2টি জাহাজে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে একটি চীনের মালিকানাধীন কার্গো জাহাজ বলে নিশ্চিত হওয়া গেছে। ইউক্রেন জানিয়েছে 18 মে এই হামলায় 2টি বেসামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং অন্যটি গিনি বিসয়ের পতাকাবাহী ছিল। দুটি জাহাজই ওডেসা অঞ্চলের বন্দরের দিকে যাচ্ছিল। ইউক্রেনীয় নৌবাহিনী জানায় হামলার শিকার জাহাজগুলোর একটি চীনা মালিকানাধীন কার্গো জাহাজ KSL দেয়াং, যা মার্শাল দ্বীপপুঞ্জের পতাকায় চলাচল করছিল। এতে চীনা নাবিকরা অবস্থান করছিলেন। জাহাজটির একটি ছবি প্রকাশ করেছে নৌবাহিনী। ছবিতে জাহাজটির নাম এবং আংশিকভাবে আগুনে পুড়ে যাওয়া একটি অংশ দেখা যায়। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র জানান জাহাজটির সব নাবিকই চীনা নাগরিক। তাদের কেউই অবশ্য হামলায় আহত হননি। চীনা মালিকানাধীন জাহাজটি পরে তার যাত্রা অব্যাহত রাখে। এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন ড্রোনগুলো ওডেসায় আঘাত হেনেছে এবং একটি মানববিহীন আকাশযান চীনের মালিকানাধীন জাহাজে আঘাত করেছে। সমুদ্রে কোন জাহাজটি ছিল তার পরিচয় সম্পর্কে রুশদের অজ্ঞ থাকার সুযোগ নেই। বার্তা সংস্থা রয়টার্স জানায় হামলার সময় দেয়াং জাহাজটিতে কোনো পণ্য ছিল না। এটি ওডেসা অঞ্চলের পিভদেন্নি বন্দরে লৌহ আকরিকের ঘনীভূত খনিজ বোঝাই করতে যাচ্ছিল। মূলত ইউক্রেনের সামরিক অভিযানের অংশ হিসেবে রাশিয়া নিয়মিতভাবে ওডেসা বন্দরের আশেপাশে বেসামরিক জাহাজে হামলা চালিয়ে আসছে। তবে চীনা জাহাজে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের আইনের উদ্দেশ্য ছিল পশুর সুরক্ষা, কিন্তু বাস্তবতার মারপ্যাচে সেই আইনই এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের হাজারো হিন্দু খামারি ও পশু ব্যবসায়ী। ভারতে 14 বছরেরও কম বয়সী গবাদি পশুর জবাই নিষিদ্ধ করার কঠোর বিধিনিষেধ আজ খোদ সনাতন ধর্মাবলম্বী প্রান্তিক চাষিদের জন্য এক চরম অর্থনৈতিক বিপর্যয় বা বুমেরাং হয়ে দেখা দিয়েছে। সামনেই কোরবানির ঈদ। প্রতি বছর এই সময়টায় কলকাতার পশুর হাটগুলো মুখরিত থাকে ক্রেতা বিক্রেতাদের কোলাহলে, কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। হাটে সারি সারি গরু দাঁড়িয়ে আছে, অথচ কোনো ক্রেতা নেই। আর এই অচলাবস্থার পেছনে শুধু আইনের জটিলতাই নয়, কাজ করছে এক সূক্ষ্ম রাজনৈতিক চাল ও মুসলিম বিদ্বেষ। গরু রক্ষা এবং আইনি তল্লাশির নামে মূলত একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করা এবং তাদের উৎসব ও খাদ্যাভ্যাসকে সংকুচিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। গোরক্ষার নামে অতি সক্রিয়তা এবং প্রশাসনের একাংশের হয়রানির কারণে মুসলিম ক্রেতা ও ব্যবসায়ীদের মনে গভীর ভীতি তৈরি হয়েছে। হিন্দু বিক্রেতাদের কাছ থেকে গরু কিনতে গেলে যে কোনো সময় বড় কোনো সাম্প্রদায়িক বা আইনি ঝামেলার শিকার হতে পারেন, এই আশঙ্কায় তারা এবার কেনাকাটা থেকে দূরে থাকছেন। ফলে বিদ্বেষের যে বীজ বপন করা হয়েছিল মুসলিমদের কোণঠাসা করতে, সেই ফাঁদেই এখন পা দিয়ে বসে আছেন গ্রামীণ প্রান্তিক হিন্দু খামারিরা। অথচ এই সংকটের সমান্তরালে ভারতের রপ্তানি বাজারের চিত্রটি এক চরম ভণ্ডামিকে উস্কে দেয়। সরকারি সংস্থা APED এর হিসাব অনুযায়ী ভারত প্রতি বছর গড়ে 15 থেকে 16 লাখ মেট্রিক টন গোমাংস বিশ্বের 65টিরও বেশি দেশে রপ্তানি করে। বিশ্ববাজারে গোমাংস রপ্তানিতে ভারতের অবস্থান শীর্ষ সারিতে, যা থেকে প্রতি বছর দেশের আয় হয় প্রায় 34,000 কোটি টাকারও বেশি। বড় বড় কর্পোরেট সংস্থার মাধ্যমে এই বাণিজ্য অনায়াসে সচল রয়েছে। ঠিক এখানেই ক্ষোভ ভুক্তভোগী সাধারণ ব্যবসায়ীদের। কর্পোরেট স্তরে হাজার হাজার কোটি টাকার মাংস বাণিজ্য বহাল তবিয়তে চললেও প্রান্তিক স্তরে উৎসবকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে সাম্প্রদায়িক বিভাজন। এই সূক্ষ্ম বিদ্বেষমূলক রাজনীতি গ্রামীণ অর্থনীতির চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক ব্যবসায়িক নির্ভরশীলতার দেয়ালে এক অদৃশ্য ফাটল ধরিয়ে দিয়েছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ হিন্দু খামারিদের। এদিকে ইরানে 24 থেকে 48 ঘন্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্র আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে বলে জানিয়েছেন কাতারের দোহা ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের প্রফেসর মোহাম্মদ এল মাসরি। সোমবার 18 মে সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধ শুরু করতে পারে, কারণ ট্রাম্পের চারপাশে রয়েছেন অনেক মানুষ যারা তাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।
এর মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের কট্টরপন্থীরা। প্রফেসর এলমাসরি আরও উল্লেখ করেন, ট্রাম্প ইরানের কাছ থেকে যে ধরনের আত্মসমর্পণ চেয়েছিলেন তা তিনি পাননি। এছাড়া তিনি ইরানিদের কাছ থেকে যা প্রত্যাশা করেছিলেন সেটিও পূরণ হয়নি। ট্রাম্প আশা করেছিলেন ইরানের সঙ্গে আলোচনা ভিন্নভাবে এগোবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময়ও তার ইরান বিষয়ে উচ্চ প্রত্যাশা ছিল। দোহা-ভিত্তিক প্রতিষ্ঠানের এই প্রফেসর আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে ইরান যুদ্ধ ট্রাম্পের জন্য সত্যিকার একটি বিপর্যয়। যদি তিনি বিজ্ঞ হন তাহলে যুদ্ধ তার এখানেই শেষ করা উচিত, কিন্তু তিনি তা করবেন না। ট্রাম্প বর্তমান অবস্থা থেকে পিছিয়ে দেশের নাগরিকদের কাছে যুদ্ধ জয়ের ঘোষণা নিয়ে যেতে পারবেন না। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর তাদের মধ্যে টানা 40 দিন যুদ্ধ হয়। পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল যুদ্ধবিরতি হলে এখন পর্যন্ত সংঘাত আর শুরু হয়নি। ধরে পশ্চিম বাংলার মুসলিমেরা গরু এবং ছাগল কোরবানি দিয়ে আসে। হঠাৎ করে গো হত্যা বন্ধের নির্দেশ জারি করলে মুসলিমদের ভাবাবেগে যে আঘাত লাগতে পারে তা নিয়ে বিজেপি সরকার তো বিন্দুমাত্র বিচলিত থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ এই পশ্চিম বাংলায় বিজেপির ভোটের প্রধান এজেন্ডাই ছিল রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুক্ত পশ্চিম বাংলা। এখন মজার যে বিষয় হলো, এই কোরবানিতে গো হত্যা বন্ধ করতে গিয়ে পশ্চিম বাংলার সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষের মাথায় হাত। এ যেন বিনা মেঘে বজ্রপাত। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে। আমরা তো একদিন হিন্দু, জানি না কাউকে কি করতে হবে, ঘুমাতে করতে হবে, ঘুমাতে যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে ঘুমাতে করুক। 13ই মে রাজ্য সরকার যখন এই নোটিফিকেশন জারি করলো, তখনও রাজ্যের অধিকাংশ খাটালের গরু বিক্রি হয়নি, গরু দামাদাম চলছে। অধিকাংশ হাটগুলিতে গরু উঠতে শুরু করেছে বিপুল পরিমাণে। ঠিক সেই সময়ে এই নোটিফিকেশন জারি হবার পর মুসলিম সম্প্রদায়ের মানুষ মারাত্মকভাবে সন্ত্রস্ত। ইতিমধ্যে এই নোটিফিকেশনকে হাতিয়ার করে পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে রাতারাতি গজে উঠছে গোরক্ষক বাহিনী, হিন্দু রক্ষা মঞ্চ বাহিনী, এই নানান ধরনের বাহিনী বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মুসলিম গরু ক্রেতাদের উপরে হামলা করে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে ফেলেছে। স্বাভাবিকভাবেই মুসলিম সম্প্রদায়ের মানুষ গরু কোরবানি দেওয়ার থেকে পিছু পা হয়েছে, আর তাতেই পশ্চিমবাংলার অর্থনীতিতে একটা বড়সড় আঘাত। কারণ এই কোরবানি ঈদকে সামনে রেখেই পশ্চিমবাংলার অসংখ্য হিন্দু পরিবার প্রতি বছর তারা গরু পালন করতেন, আর এই কোরবানির বাজারে গরু বিক্রি করে তারা বিপুল অঙ্কের মুনাফা লাভ করতেন। তাই এই মুহূর্তে যখন প্রতিটা খাটালে গরু ভর্তি, ঈদ প্রায় চলে এলো বলে আর মাত্র 1 সপ্তাহ বাদেই কোরবানি ঈদ, কিন্তু এখনো গরু বিক্রি হয়নি। অসংখ্য বাড়ির ইতিমধ্যেই 3 জন হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আত্মহত্যা করেছেন ঋণের দায়ে। ওই আমার বড় ছেলে মরে কেন দিনের জলে গরু তুলেছিল, দিনের জলে আমার গরুগুলো বিক্রি করে আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে পরিবার, আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি ইচ্ছা থেকে ঘুরছি কেন আমাদের মার্কেটে ঋণ, ভুষির দোকানে দেন, ওষুধের দোকানে দেন, আমরা করতে পেরে গরু পুষে গরু বিক্রি করতে না পেরে যখন মাথার উপরে ঝুলছে লক্ষ লক্ষ টাকার ঋণ, এই বিষম অবস্থা তৈরি হতে পশ্চিমবাংলার রাজনীতিতে এই মুহূর্তে তুমুল শোরগোল শুরু হয়েছে। পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে চাপে ফেলতে গিয়ে এই মুহূর্তে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ রীতিমতো বেকায়দায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সরকারি এই নোটিফিকেশনের বিরুদ্ধে রীতিমতো আন্দোলনে নেমে পড়েছেন সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষজন। বিশেষ করে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মহিলারা। সোনা বন্ধক দিয়ে লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকে যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করব। গরু কিনতে হবে, মদি খেয়ে গরু মদি খেয়ে কিনতে হবে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি মানে শুভেন্দুদের মশাই ভুল করছে। নির্দিষ্ট সালে যেমন কুরবানির কথা চলছিল সেই কথা চালু করে আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দুদেরকে নিতে হবে। মানে নিয়ম মানতে পারছে মানছি না আমার ভারতবর্ষের বিজেপি দল গো হত্যা নিয়ে সম্পূর্ণ পরস্পর বিরোধী অবস্থান গ্রহণ করে আসছে বহুদিন ধরে। ভারতবর্ষের গো বলয়ে গো হত্যাকে কেন্দ্র করে যখন বিজেপি ক্ষমতায় এসে সেই সময়ে 7 সিস্টার্স ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলি যথা সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুরের মতো রাজ্যগুলিতে গো হত্যা নিষিদ্ধ নয়। অথচ গো বলয়ে রাজ্য এবং সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যে ক্ষমতায় এসেই বিজেপি সরকার গো হত্যা বন্ধ করেছে। নর্থ ইস্টে যখন গো হত্যা বৈধ, তখন নর্থ ইন্ডিয়াতে গো হত্যা অবৈধ। এই দ্বিমুখী নীতির চাপে পড়ে পশ্চিমবাংলার সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন হিমশিম খেয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, কোরবানি ঈদ শুধুই কি একটি উৎসব, নাকি এই উৎসবকে ঘিরে ভারতবর্ষে একটা বিপুল টাকার বাণিজ্য হয়? আর সেই বাণিজ্যের টাকার পরিমাণ শুনলে রীতিমতো আমাদেরকে ভিমরি খেয়ে যেতে হয়। ভারতবর্ষে প্রতি বছর শুধুমাত্র কোরবানি ঈদকে ঘিরে 1 ট্রিলিয়ন ইন্ডিয়ান রুপির বাণিজ্য হয়। অত্যন্ত বিস্ময়কর ব্যাপার, ভারতবর্ষে যেখানে মোটামুটি 22 কোটি মুসলমানের বাস, সেই ভারতবর্ষে শুধুমাত্র কোরবানি ঈদকে ঘিরেই 1 লক্ষ কোটি টাকার বাণিজ্য হয়। সেই বাণিজ্য হয় উৎসবকে ঘিরে জামা কাটা কেনা, পশু কেনা এবং ইত্যাদি আনুষঙ্গিক বিষয় ঘিরে। তা আমরা এই ক্ষেত্রে কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। ভারতবর্ষে বর্তমানে 5 কোটি মুসলিম পরিবার বসবাস করে, আর এই 5 কোটি মুসলিম পরিবারের মধ্যে ভারতবর্ষে 1 কোটি 80 লক্ষ পরিবার এই ঈদ উল আজহা কিংবা বকরি ঈদে পশু কুরবানি করে থাকে। আর যদি আমরা এই প্রতি পরিবার 1 কোটি 80 লক্ষ পরিবার মোটামুটি ভাবে গড় পড়তা 15,000 টাকা করে কোরবানির জন্য খরচ করে থাকে, তাহলে সেই টাকার পরিমাণ গিয়ে দাঁড়ায় 27,000 কোটি টাকা। 27,000 কোটি টাকা কেবলমাত্র প্রাণী কেনার জন্য, অর্থাৎ যে প্রাণীকে কোরবানি দেওয়া হবে, সে ছাগল, উট, দুম্বা, গরু, নানান ধরনের প্রাণী যেগুলোকে কোরবানি করা হয়, সেই প্রাণী কেনার জন্যই ভারতবর্ষে প্রতি বছর খরচ হয় 27,000 কোটি টাকা। এবার আসি আমরা পশ্চিমবাংলার কথায়। পশ্চিমবাংলায়
সেই টাকার পরিমাণ কি কত? পশ্চিমবাংলায় প্রতি বছর কোরবানির প্রাণী কেনার জন্য খরচ হয় ৩,৮৬১ কোটি টাকা। পশ্চিমবাংলায় এই এক মাসের মধ্যে কোরবানি ঈদের বা ঈদুল আজহার ঠিক এক মাস আগে মুসলিম পরিবারগুলো এই ৩,৮৬১ কোটি টাকা দিয়ে প্রাণী কিনে থাকে শুধুমাত্র কোরবানি করার উদ্দেশ্য নিয়ে। তাই স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে এই পশ্চিমবাংলায় মাত্র 20 দিনের মধ্যে বিভিন্ন পশুপালনকারী পরিবার যাদের জীবিকা এই গরু পালন করা, ছাগল পালন করা, সেই সমস্ত পরিবার তারা ৩,৮৬১ অর্থাৎ 4,০০০ কোটি টাকার বাণিজ্য করে থাকে এই কটা দিনের মধ্যে। তার উপরে হাতুড়ি চালিয়েছে এই পশ্চিমবাংলার নবনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আমরা আসি অপর তথ্যে। অধিকাংশ মানুষই মনে করেন ভারতবর্ষে গরু পালনে এগিয়ে আছে উত্তরপ্রদেশ, কিন্তু সেই তথ্য সঠিক নয়। সঠিক তথ্য এই যে পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে গরু পালনে সর্বপ্রথম অর্থাৎ 1 নম্বর জায়গায় অবস্থান করছে পশ্চিমবাংলা। পশ্চিমবাংলায় বর্তমানে 1,91,00,000 মতো গরু মহিষ আছে, প্রায় 2 কোটির মতো এই প্রাণী তারা পালন করছেন। পশ্চিমবাংলার বর্তমানে যে 2.5 কোটি পরিবার রয়েছে, আর এই 2.5 কোটি পশ্চিমবঙ্গের পরিবারের মধ্যে 80 লক্ষ পরিবার সরাসরি কোনো না কোনোভাবে এই পশুপালনের সঙ্গে যুক্ত। আবার যদি আমরা এটাকে ধর্মীয় বিন্যাস করি, এই 80 লক্ষ পরিবার যারা পশুপালন করেন তাদের মধ্যে সিংহভাগই হচ্ছেন হিন্দু পরিবারের মানুষজন যাদের জীবিকা পশুপালন করা, এবং তারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের পরিবারের ভরণ পোষণ, ছেলে মেয়ের পড়াশোনা, চিকিৎসা, উৎসব পার্বণ সমস্ত কিছুর খরচ আসে এই পশুপালন করে। বিশেষ করে কোরবানির সামনে তাদের পালন করা প্রাণীকে বিক্রি করে ভালো অঙ্কের টাকা লাভ করেন এবং সেই টাকা দিয়ে সারা বছর তাদের সংসার চলে। মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের কাউন্টডাউন শুরু। ট্রাম্প নেতানিয়াহুর শেষ হুঁশিয়ারি নাকি ইরানের পরমাণু বোমার বিস্ফোরণ, কে আগে টিকা চাপবে? তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার শুধু অপেক্ষা আর একটি মাত্র ভুলের। পরের হামলাটি হলে পৃথিবী দেখবে ইরানের প্রথম পারমাণবিক পরীক্ষা, বিশ্বকে এক মহাবিনাশী যুদ্ধের দ্বার প্রান্তে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ট্রাম্প নেতানিয়াহুর হুমকি ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, পরমাণু বোমার দ্বার প্রান্তে ইরান। মধ্যপ্রাচ্যে ইরান উত্তেজনা এখন চরম সীমায়। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের উপর আর একটিবারও যদি হামলা চালানো হয় তবে তারা পরমাণু বোমা তৈরি করতে আর দ্বিধা করবে না। তেহরান ইতিমধ্যে তাদের লক্ষ্য স্থির করে ফেলেছে, যার অর্থ পরমাণু অস্ত্র তৈরির সব প্রস্তুতি সম্পূর্ণ, এখন শুধুই সময়ের অপেক্ষা। শত্রুর যে কোনো হুমকির মুখে অবিচল থেকে ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে এবার কোনো আগ্রাসন হলে আর কোনো ছাড় দেওয়া হবে না। আঘাতের জবাবে তাৎক্ষণিকভাবে বোমা তৈরির উপযোগী উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করা হবে। ইরানের এই অনড় অবস্থানের বিপরীতে সুর আরো কঠোর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন ইরানের অভ্যন্তর থেকে যে কোনো মূল্যে সব ইউরেনিয়াম বের করে আনতে হবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প মনে করেন ওয়াশিংটনের রাজনৈতিক ভাবমূর্তি ধরে রাখতে ইরান থেকে ইউরেনিয়াম উদ্ধার করা খুবই জরুরি। ট্রাম্পের মতে ইরানের সঙ্গে থাকা বর্তমান যুদ্ধবিরতি চুক্তিটি কার্যত লাইফ সাপোর্টে বা মৃত্যু প্রায় অবস্থায় রয়েছে এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা শুরু হতে পারে। গত 79 দিন ধরে ইরানের সঙ্গে চলমান তীব্র উত্তেজনা ও যুদ্ধের পেছনে মূল কারণ হিসেবে ইউরেনিয়ামকে দায়ী করছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামকে নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা হিসেবে আখ্যায়িত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাম্প একটি প্রস্তাবও দিয়েছেন, যেখানে বলা হয়েছে ইরানে মজুদ থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের এক অংশ ধ্বংস বা হ্রাস করতে হবে এবং বাকি অংশ সাময়িকভাবে তৃতীয় কোনো দেশে স্থানান্তর করতে হবে। মার্কিন বা ইসরায়েলি চাপের মুখে চুপ করে বসে থাকার পাত্র নয় ইরান। দেশটির সামরিক বাহিনী যে কোনো ধরনের বৈদেশিক আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে অত্যন্ত কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান পরবর্তী আঘাত মোকাবেলায় ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ 90% পর্যন্ত সমৃদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানীদের মতে 90% সমৃদ্ধকরণের মাত্রাকে ওয়েপন থ্রেট বা পারমাণবিক অস্ত্র তৈরি উপযোগী মান হিসাবে বিবেচনা করা হয়। এই মাত্রা ইউরেনিয়াম দিয়ে তুলনামূলকভাবে আকারে ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী ও ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। ইরানের এই ঘোষণা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে তেহরানের সঙ্গে করা ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে ওয়াশিংটন পিছু হটার পর গত 8 বছরে ইরান ব্যাপক গতিতে তাদের কার্যক্রম চালিয়েছে। নিজেদের এই বিশাল মজুদ নিয়ে ইরান বর্তমানে বেশ আত্মবিশ্বাসী। গত 2 দশকে পারমাণবিক খাতে দেশটি অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে। কোনো বিদেশি সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তারা তৈরি করেছে উন্নত সেন্ট্রিফিউজ প্রযুক্তি। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এর তথ্য অনুযায়ী ইরান 2006 সাল থেকে শিল্প পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে এবং সময়ের সঙ্গে সঙ্গে তাদের এই মজুদের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। 2010 সালে ইরান প্রথমবারের মতো ইউরেনিয়াম মজুদ 20% পর্যন্ত সমৃদ্ধ করার ঘোষণা দিয়েছিল। তবে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এর সাম্প্রতিক হিসাব অনুযায়ী বর্তমানে ইরানের মজুদে থাকা 440.9 কিলোগ্রাম ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ অবস্থায় রয়েছে। কারিগরি বা প্রযুক্তিগতভাবে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্র তৈরি উপযোগী 90% সমৃদ্ধকরণের ঠিক আগের ধাপ বা অত্যন্ত কাছাকাছি একটি পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ ইরান চাইলে খুব অল্প সময়ের মধ্যে এটিকে ওয়েপন গ্রেডে রূপান্তর করতে পারবে। সব মিলে হামলা হলে পরমাণু বোমা বানানোর এই প্রকাশ্য ঘোষণা এবং 90% সমৃদ্ধকরণের আলটিমেটাম মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বের ভূ রাজনীতিকে এক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে।